ক্ষমতার কাঠামো দিয়ে যদি পরিবর্তন হইতো দেখেন, তাহলে আওয়ামী লীগ এখানে যেই পরিমাণ বিনিয়োগ করছে তাতে আওয়ামী লীগের 100 বছর টিকে যাওয়ার কথা। অন্যের সন্তান হারানোর মধ্য দিয়া, অন্যের রক্তের মধ্য দিয়া বক্তৃতা করা তো সোজা, কিন্তু সন্তান যার নিজের না যায় সে তো বোঝে। সন্তান যাওয়া তো অনেক দূরের কথা, যার যেই ছেলেটার একটা চোখ চলে গেছে। এই সেদিনকে প্রোগ্রামে আমাদের এখানে একটা এসছে, একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারে না এবার, কারণ ওর দুটো চোখই নষ্ট হয়ে গেছে। একটা চোখে সামান্য আলো ফিরেছে আর বাকিটা কোনোদিনই ফিরবে না। যেটুকুন আলো ফিরেছে এতে আসলে পড়বার মতো অবস্থায় নাই। এই ছেলেটার সারা জীবন, এবার এই ছেলেটা যদি আপনার সন্তান হয় আপনি ভাবেন না, হিসেব তো আসলে অনেক রকম আছে। তো আমাদের এখন যেটা কাজ, আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো একটা বৃহত্তর বিপ্লবের প্রস্তুতি নেওয়া। সেটা হলো যে আমাদের নিজস্বই বোঝাপড়ার জায়গাটা তৈরি করা, আমাদেরকে যোগ্য করে তোলা, যাতে আমরা সত্যিকারের অর্থে একটা রিপাবলিক গড়ে তুলতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি ফরাসি বিপ্লবের লড়াইটা দেখেন, আপনারা আমেরিকা যে আজকে যে জায়গায় এসেছে, সেই আমেরিকার দীর্ঘ গৃহযুদ্ধ, তারা তো 6 মাস। এখন আমাদের এখানে হয়েছে কি, লিটারারি ফুল ফেসের যুদ্ধটা হয়েছে 15 দিন। 15 দিনে তো হওয়ার কথা না। এটা যদি 6 মাস হতো, আমাদের নিজস্ব বোঝাপড়া আরও তৈরি হতো। রক্তপাত হতো, তা আমাদের মানে সব আশা ছেড়ে দেওয়া যাবে না। আমরা যে আগামী 50 বছর, 20, 30, 40 বছর পরও যদি একটা ভালো রিপাবলিক গড়তে পারে, ওটা একটা সূচনা বিন্দু দরকার। যে এইখান থেকে শুরু করে আমরা ওইখানে পৌঁছলাম। তো আমরা মনে করি এই জুলাই হলো আমাদের সেই সূচনা বিন্দু। যেই সূচনা বিন্দুকে ধরে আমরা ইনশাল্লাহ একদিন একটা ইনসাফের বাংলাদেশ অথবা সত্যিকারের একটা রিপাবলিক বানাইতে পারবো। এটি হলো আমাদের প্রত্যাশা। আর এখানে যেহেতু আর্মি অফিসাররা আছেন, আপনারা মানে আপনারা পরে আর দাওয়াত দিবেন না জেনেও বলি, সেইটা হলো এই যে ধরেন আপনারা তো আমলাদের বিরুদ্ধে বলেন, আমরা আমলাদের বিরুদ্ধে বলার আপনাদের বলার মধ্যে দুইটা ঝামেলা আছে। ইভেন আপনাদের প্রোগ্রামে আসাও তো ঝামেলাজনক আমাদের জন্য। এমনিতেই তো সারাদিন ডিজিএফআইয়ের চেক ব্যালেন্সের মধ্যে থাকে, এবার আপনাদের প্রোগ্রামে তো আরও বেশি। এইটা নিয়ে আমাদের ঝুঁকি নাই। ঝুঁকি হলো, ফ্যাক্ট হলো এই যে আমলারা একটা খুবই সিকিউর লাইফ লিড করে যেদিন থেকে সে যোগদান করে একদম মৃত্যু পর্যন্ত, রাইট? তো আর্মির যারা অফিসার, তারা যেই প্রিভিলেজ জীবন যাপন করেন, তারা যেই বিপ্লবের স্বপ্ন দেখেন, তাদেরকে যদি ডাক দেওয়া হয় যে বলেন আর্মি থেকে রিটায়ারমেন্ট করার পরে ডিওএইচএস এ বাড়িও পাবেন না, এই সোশ্যাল সিকিউরিটির মধ্যে দিয়ে যাবেন না, তাইলে আপনারা মানবেন? কয়জন আর্মি অফিসার মানবে বলেন তো? অনেক পাবেন। যদি অল্প পায়, সেই ফেসগুলোকে আমরা চাই। যদি এইরকম 500 আর্মি অফিসার বলে নজির দিতে পারে যে ডিওএইচএস এর বাড়ি নেই নাই, আর্মির এই ক্লাবে যাই নাই, জনতার কাতারে জনতার জন্য এইগুলো জলাঞ্জলি দিছে, তারা আমাদের হিরো হবে। কিন্তু মুশকিল হলো দিন শেষে যে যেটা বলুক, সব প্রফেশনালদের নিজস্ব একটা বলাই থাকে, এটার বাইরে কেউ যাইতে চায় না। এই যে আর্মি, তারা যে একটা ইভেন তারা বিপ্লব করলে মানে তার একটা আর্মি অফিসারকে গুম করা আর একজন নাগরিককে গুম করা এত মানে দুইটা কিন্তু এক সিগনিফিকেন্স না একজন। সুতরাং ওই পার্থক্যগুলো আমরা বুঝি। হ্যাঁ, আমাদের বরং এইটা যে আর্মির মধ্য থেকে ওই প্রিভিলেজড লাইফ লিড করার পরেও কেউ কেউ এই জনতার কথাগুলো যে বলতে চাচ্ছেন, এটুকুন আমাদের অর্জন। বাট এইটা সংখ্যা আমাদের অনেক বাড়াইতে পারতে হবে। এই সংখ্যাটা যখন অনেক হয়ে যাবে, নিশ্চয়ই তখন আমাদের একটা চেঞ্জ তো আসবে। আর হ্যাঁ, আমি সর্বশেষ যেটুকুন বলি সেটা হলো, আমরা যে চেঞ্জটা চিন্তা করছি, আমরা শুধু রেজিম চেঞ্জ, ক্ষমতার কাঠামো দিয়ে যদি পরিবর্তন হইতো দেখেন, তাহলে আওয়ামী লীগ এখানে যেই পরিমাণ বিনিয়োগ করছে তাতে আওয়ামী লীগের 100 বছর টিকে যাওয়ার কথা। আমাদের যেই চেঞ্জটা দরকার সেটা হলো কালচারাল চেঞ্জ। মানুষ আমাদেরকে যদি একটু মিডিয়ায় দেখে, বাংলাদেশের সমস্ত মানুষ এইটা ভালোবাসে দেখতে যে আমাদের অনেক পাওয়ারও আছে। মানে সে যে কোনো একটা কাজে রিকোয়েস্ট করবে, সেটা লিগ্যাল ইলিগ্যাল যেটা হোক, আমরা বলার সাথে সাথে হয়ে যাবে। এইটা না দেখলে বরং আপনার সালামও দিবে না। এই যে আমাদের মনস্তত্ত্ব, আমি যারাই একটু পছন্দ করি, যার পিছনে হাঁটি, তারে অনেক পাওয়ারফুল দেখতে চাই, সে যা বলবে তাই হবে, তারে দেখে পুলিশ ঝাঁপাই পড়বে। এই মনস্তত্ত্ব না ভাঙলে আমাদের আসলে কিছু হবে না। সুতরাং সংস্কার বলি, বিপ্লব বলি, এটা নিজেরই দিয়ে শুরু করা দরকার। আমি যারা হিরো ভাবি, আমি যারা পছন্দ করি, আমি কি এদের খুব পাওয়ারফুল দেখতে পছন্দ করি, নাকি একজন মানুষ যে সততাই তার শক্তি, এছাড়া তার কোনো পাওয়ার নাই? কিন্তু এটা তো আমরা সেলিব্রেট করতে জাতিগতভাবে শিখি নাই। এইখানে যত মুরব্বীরা আছেন বললে মাইন্ড করবেন, আমাদের মতো অনেস্ট ছেলে, আমি যেহেতু বিয়ে করে ফেলছি আমার বইলে লাভ নাই, কিন্তু আমাদের মতো ছেলেরা যারা অনেস্টির সাথে লড়াই করবে, তারা ভালোবাসবেন, চা পানি খাওয়াবেন, কিন্তু মেয়ে বিয়ে কেউ দিবেন না। কারণ মেয়ে দিবেন তখন আর একটা আর্মির ক্যাপ্টেনের সাথে, বিকজ লাইফ সিকিউরিটির ব্যাপার আছে। এটা তো বাস্তবতা। কোনো আমলা কি এরকম একটা বিপ্লবী ছেলের কাছে অনেস্ট, খুব ভালো চিন্তা করে, তার কাছে ছেলে যায় না, বলে ছেলে ভালো, বিয়ে দেওয়া যাবে না? আর্মির মধ্যে ছেলে ভালো, খুব ভালো কথা বলে, একদিন খাওয়াও, 10,000 টাকা দাও, বিয়ে দেওয়া যাবে না। তো যদি আমি এই কথাটা আজকে বলি যে ওই নিজের ঘর থেকে যদি শুরু করতে পারি,
সেটা খুব ভালো। আমি আমার নিজের প্রতিদিন বলবার চেষ্টা করি, এই যে যা করি আমি নিজেরে কতটুকুন বদলাইতে পারলাম। তো এই প্রশ্ন যদি আমি আমাকে করতে পারি, বরং আমি যদি বদলাই যাই, তখন যদি আপনারা আমারে করতে পারেন, রাশেদ ভাইরে করতে পারেন যে তোমাদের লাইফের মধ্যে অনেক বেশি চেঞ্জেস আসছে কেন, এই প্রশ্নটা জরুরি। বাট আমার মনে হয় এখন আমাদের একটা শুদ্ধি অভিযান শুরু হওয়া দরকার, এবং সংস্কার, যেই সংস্কারটা হাজী শরীয়তুল্লাহ শুরু করেছিলেন ফরাইজি আন্দোলনের মধ্য দিয়ে, বলেছিলেন যে এই সব বিপ্লবী ঠিক আছে, কিন্তু সবার আগে মানুষের নৈতিক জায়গাটা উন্নয়ন করতে হবে। আমার মনে হয় ভবিষ্যতের যে বাংলাদেশ গড়তে চাই, তাতে যে বিপ্লবটা দরকার, আমাদের লক্ষ লক্ষ নৈতিকতা সম্পন্ন যোগ্য মানুষ। আবারও বলি, শুধু সততা একটা স্কিল না। আপনি প্রচণ্ড সৎ, আপনার কোনো যোগ্যতা নেই, আপনার এটি হবে কি? আপনি দুনিয়ার সৎ, কিন্তু আপনার কোনো যোগ্যতা নাই, এটা এই সৎ দিয়ে কোনো লাভ হবে না। আমাদের সৎ দরকার প্রচণ্ড যোগ্যতা সম্পন্ন মানুষ, প্রচণ্ড সৎ। এই দুইটা কম্বিনেশন আমরা যেদিন ঘটাইতে পারবো, সেদিন ইনশাল্লাহ আমরা একটা ইনসাফের বাংলাদেশ বানাতেই পারবো। এই ঘোষণাপত্রের ব্যাপারে শুধু 1 মিনিট, সেটা হচ্ছে আমরা 3টে জিনিস স্পেসিফিকলি বলেছি। 200 বছরের দীর্ঘ ব্রিটিশ বিরোধী লড়াইয়ের চূড়ান্ত অর্জন আমাদের মহান 1947-এর আজাদি। এই আজাদিকে এখানে উপনিবেশ বিরোধী লড়াই বলে চলে যাওয়া হয়েছে, 47কে মার্ক করা হয় নাই। অথচ এই 47ই হলো আমাদের এই জমিনে যে রাষ্ট্র আকাঙ্ক্ষার প্রথম সফলতা। 47কে স্বীকৃতি দিতে হবে। এবং যেহেতু এখানে 75-এর 7ই নভেম্বরের স্বীকৃতি আছে, অফকোর্স গুরুত্বপূর্ণ, এখানে 90-এর স্বীকৃতি আছে, এর সাথে আমাদের ঐতিহাসিক পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা গণহত্যার স্বীকৃতি থাকতেই হবে। কারণ পিলখানা হত্যাকাণ্ড হচ্ছে এমন হত্যাকাণ্ড যে বাংলাদেশের জমি নিবেশ, আমি অনেকবার বলছি, এবারও বলেন, মহান 71-এর মুক্তিযুদ্ধেও পাকিস্তান বাংলাদেশের কোনো ক্যান্টনমেন্টে 2 দিন বসে আমাদের আর্মিদেরকে এরকম পোড়াইয়ে মারতে পারে নাই। যেটা ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী লীগকে সাথে রাইখা 57 জন সেনা অফিসার তাদের কত বাচ্চা মেয়ে স্ত্রীকে ধর্ষণ করেছে, জীবনে বলে নাই, লাশটা পড়ে ভেসে গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় মদদে। এই পিলখানার স্বীকৃতি আমাদেরকে দিতে পারতেই হবে। এবং এই শাপলা গণহত্যা হলো সেই গণহত্যা যেটা করার পরে রক্ত ধুয়ে হাসিনা বিশ্বাস করেছে এরপরে আর কোনো হত্যাকাণ্ড করলেই তার কিছু হবে না। সুতরাং আমরা এখনো বিনীত অনুরোধ জানাই, 1947, পিলখানা এবং শাপলা, এই 3টা শব্দ আপনারা প্লিজ 75 এবং 90-এর সাথে লিখে দেন। তাহলে এটা আমরা মন্দের ভালো হিসাবে এটাকে আমরা সেলিব্রেট করছি এবং করব। আর আমি প্রত্যাশা করবো এর চেয়েও আমাদের ঐতিহাসিক কাজ সামনে, জুলাই সনদ। সেই জুলাই সনদ যেটা হবে, সেটা ন্যূনতম বাস্তবায়নের পথ প্রদর্শন না করে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। রাজনৈতিক দলকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, তারাই লড়াই করবে, কিন্তু এই রাজনৈতিক দলগুলোই 1990-তে বিরাট সমঝোতা করে 91-তে এসে সবাই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এতই গুরুত্বপূর্ণ যে তার সমস্ত সিদ্ধান্ত কেবল রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না। আমরা বিনীত অনুরোধ করছি, জুলাই সনদের দিকেও আপনারা খেয়াল রাখেন, যাতে এটাকে বাস্তবায়নের রূপরেখা প্রদর্শন করে তারপরে স্বাক্ষরিত হয়। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।